অল বেঙ্গল মেন্স ফোরামের পক্ষ থেকে অর্ণব উত্তরীয় করে দিয়েছে বাবুকে। নমস্কার। প্রথমে অল বেঙ্গল মেন্স ফোরাম এবং নন্দিনীদি যার কথা প্রথমে বলবো যে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি করে আমাদের দিন কাটিয়েছি। কিন্তু আজকে সত্যি খুব গর্ব হচ্ছে যে আমরা এরকম একটা ফোরামে দাঁড়িয়ে আছি বা যে বিষয় নিয়ে কথা বলছি সম্ভবত ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া বা ভারতে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় পুরুষের অধিকার নিয়ে। এবং আরেকটা ধন্যবাদ দিদি প্রাপ্য যে অল বেঙ্গল মেন্স ফোরাম পুরুষ দিবসের দিনে ওরা যে প্রেস কনফারেন্স করেছে এবং মানুষের মনের মণিকোঠায় পৌঁছেছে। আমরা পুরুষ হয়ে অনেক কম পুরুষই হয়তো জানি যে পুরুষ দিবস আছে এবং পুরুষের অধিকার নিয়ে আমার পূর্ববর্তী বক্তা বললেন, আমি কয়েকটা কথা বলবো। আমার বিষয় হচ্ছে মেল ক্যান্সার এবং এর সঙ্গে আরো কয়েকটা অ্যাসোসিয়েটেড বিষয় আছে যেগুলো একটা একটা করে বলবো। যেমন আমরা সেই মৌচাক করে একটা সিনেমা দেখেছিলাম না, যে উত্তম কুমার প্রম করে পাশ থেকে ভাইকে জিতিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা সমাজের তা নয়, জাস্ট এখন দেখি একদম উল্টো। এখন অবস্টেটিশিয়ান বা একজন গাইনোকোলজিস্টের কাছে গেলে দেখি যে তিনি ফিমেল ইনফার্টিলিটি থেকে শুরু করে সব বিষয়ই উনি চিকিৎসা করেন। কিন্তু জানেন একটা পুরুষ যদি ইনফার্টিলিটিতে ভোগেন, আমি যতগুলো কেসেস দেখছি যে 50% মেল ইজ অলসো ইনভলভ এখন, কিন্তু সে পুরুষটা কোথায় যাবে? তাই এই মানুষটি নন্দিনী দিদি আমাদের সঙ্গে ভেবেছিলেন যে প্রথম ইস্টার্ন ইন্ডিয়াতে কিভাবে মানুষের কাছে এই চিকিৎসা পরিষেবাটা পৌঁছে দেওয়া যায়। মেন্স অল বেঙ্গল মেন্স ফোরামকে এই জন্য ধন্যবাদ যে যে কটি বিষয় হয়তো অনেক পুরুষ মানুষের অনেক আগে ভাবার কথা ছিল। আমাদের হেলথ এক্সপার্ট আছে, আমাদের বিভিন্ন পরিসংখ্যান আছে, আমরা অনেক সময় তামিলনাড়ু মহারাষ্ট্র কয়েকটা হেলথ স্ট্যাটিস্টিক্সে আমাদের আগের কয়েকটা স্টেটের সঙ্গে তুলনা করি। কিন্তু আমাদের সত্যি কথা বলতে গেলে কলকাতার মতো শহরে ভারতবর্ষের এক্স ক্যাপিটাল এবং একটা আমরা মেট্রো শহরের মধ্যে গণ্য করি, কিন্তু সেখানে একটি পুরুষের অ্যান্ড্রোলজি ক্লিনিক নেই। আসবো বেশ কয়েকটা বিষয়ে আসবো। যেমন আপনারা জানেন যে প্রোস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার, বৃহদন্ত্রের ক্যান্সার বা বৃহদন্ত্রটা 3 ভাগে ভাগ করে আসছি, ইউরিনারি ব্লাডার ক্যান্সার, এরকম ধরনের ক্যান্সারগুলো কিন্তু কয়েকটা ফ্রন্ট বেঞ্চার হয়ে গেছে, ওরা সামনে উঠে এসেছে। ওরাল ক্যান্সার, মেল ব্রেস্ট ক্যান্সার, এগুলো হয়তো আপনারা প্রথম শুনছেন যে ছেলেদের পক্ষে ক্যান্সার এবং সেই ক্যান্সারটা খুব ভালোই হচ্ছে। তার কি লক্ষণ, সেগুলো নিয়ে কি করা যায়, তা আমরা অল বেঙ্গল মেন্স ফোরামের সঙ্গে একটা ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে ভেবেছি যে আমাদের একটা হসপিটাল আছে প্রায় 50 বছরের পুরনো। আমি প্রথমে পরিচয় দিই, আমি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে আসছি। আমরা 71 বছর ধরে সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ হেলথ এবং রাইটস নিয়ে কাজ করছি। কিন্তু দিদি যখন এসে প্রথম বললেন যে মেল রাইটস, মেল রিপ্রোডাক্টিভ রাইটস এবং মেল সেক্সুয়াল রাইটস, তখন দেখলাম যে অর্ধেক পৃথিবী এই নিয়ে কখনো কোনো কথা বলেনি। যাই হোক, আজকে মেল রাইটস আমার বিষয় নয়, যে সেক্সুয়াল রাইটস বা রিপ্রোডাক্টিভ রাইটস, কখনো সময় হলে এগুলো নিয়ে বলবো। সব মানুষই, সব পুরুষ মানুষই মেয়েদের দিকে এমনভাবে তাকায় না, আমরা যেটা কথাগুলো মাঝে মাঝে শুনি আর কি সমাজে আছে। সব পুরুষই রেপিস্ট নয়, সব পুরুষের চোখের নজর খারাপ নয়। চোখের নজর ভালো খারাপ কিভাবে মানুষ ওটাকে নির্ণয় করে সেই প্যারামিটারও আমি ঠিক জানি না। তবে আমার মনে হয়েছিল যে 71 বছর ধরে যখন আমরা রিপ্রোডাক্টিভ এবং সেক্সুয়াল রাইটস নিয়ে কাজ করি, তখন মনে হয় অর্ধেক পৃথিবীর যে অংশ, সেই অংশের বিষয়ে আমরা কোনো কথাই বলিনি 71 বছর। তাই জন্য ধন্যবাদ যে ওদের সঙ্গে অন্তত এইটুকু একটা জায়গা পেয়েছি যে মানুষের কাছে পৌঁছানো, মানুষের অধিকারের কথা বলা, তার যৌন স্বাস্থ্যের কথা বলা, যৌন স্বাস্থ্য সংক্রান্ত তার যে অধিকার। যেমন পার্কে বসলে বা আমরা প্রায় শুনেছি এই ছেলেটা মেয়েটাকে ভাগিয়ে নিয়ে চলে গেছে, আমরা কোনোদিন শুনিনি একটা মেয়ে ছেলেটাকে ভাগিয়ে নিয়ে চলে গেছে। যেমন তসলিমা নাসরিন কাপুর বলতে লিখেছিলেন না যে মেয়েরা কেন নষ্ট হয় না, মেয়েরা নষ্ট হয়, ছেলেরা নষ্ট হয়। তা আমিও তাই বলছি যে দেখুন, ছেলেটা কেন ভাগিয়ে নিয়ে যায়, মেয়েটা কেন ভাগিয়ে নিয়ে যায়। বা দেখবেন একটা পার্কে বসে আছে একটা ছেলে মেয়ে, পুলিশ তুলে নিয়ে গেল,
এখন রিপ্রোডাক্টিভ রাইটস কি, হেলথ রাইটস কি একদিন বলবো, যে যদি দুজনে প্রাপ্তবয়স্ক হয় কাউকেই কোনোভাবে তুলে নেওয়া যায় না। এবং যদি একটা যৌন স্বাস্থ্যের অধিকার, যৌনতার অধিকার মানুষের যেরকম আছে, ধরুন একটা লজে যদি একটা ছেলে মেয়ে কনসেনচুয়ালি যায়, আমার মনে হয় লজে পুলিশ রেড করে দুজনকে তুলে আনতে পারে না, যেগুলো আমাদের কনসাসনেসের ব্যাপার। সেখানে সব জায়গায় দেখি পুরুষ মানুষটাই সবচেয়ে বেশি ভিক্টিমাইজড হয়, কেসে পুরুষ মানুষটার নাম আসে, পুরুষ মানুষটা দীর্ঘদিন ধরে যন্ত্রণা ভোগ করতে থাকে। যাই হোক, আসছি। তা যাই হোক, আমি একটা কথা বলবো যে 7.5 কোটি বছর আগে একটা কাগজে পড়ছিলাম যে ডাইনোসরদের মধ্যে ক্যান্সার সেল ছিল। এই রিসেন্টলি একটা অর্গানাইজেশন রয়্যাল ওরিয়েন্টাল মিউজিয়াম ইন টরন্টো, কানাডায়, তারা বলছে যে ক্যান্সার সেল বা ক্যান্সার বিষয়বস্তুটা কিন্তু অনেক প্রাচীন। যেরকম আপনারা করোনার সময় শুনেছেন যে ব্যাকটেরিয়া, ভাইরাস অনেকদিন ধরে পৃথিবীতে আছে, আমাদের থেকে অনেক বেশি ইমিউন, তারা নিজেদের কিভাবে ক্যাপসোমিয়ার প্রোটিনে চেঞ্জ করবে আমাদের থেকে অনেক বেশি স্মার্ট। তার ফলে ভ্যাকসিন ডেভেলপমেন্টের সময় আমরা যখনই ভাইরাল ভ্যাকসিনের কথা বলেছি দেখেছি বারবার আমাদের একটু স্ট্রাগলের সামনে আসতে হয়েছে। সেরকম ক্যান্সারটা খুব পুরনো, কিন্তু এই মেল ক্যান্সারগুলো, ধরুন প্রোস্টেট ক্যান্সার, আমি প্রোস্টেট ক্যান্সার নিয়ে বলছি। প্রোস্টেট ক্যান্সারটা দিদি একটু আগেও বললেন যে আমরা প্রোস্টেট ক্যান্সারটা এখন খুব শুনি বা শুনছি, সামান্য হেরিডিটি তো যুক্ত আছে, কিন্তু আমাদের মধ্যে এই কনসেনসাসটা নেই যে ধরুন 40, 48 বছর, 50 বছর হলেই আমরা একটা পিএসএ টেস্ট করি, ডাক্তারের কাছে যাই। আমরা যখন আসি একই ক্লিনিকে দেখেছি যার যে মানুষগুলো আসে, তখন ইউরিনে ফোটা ফোটা ব্লাড আসছে, পেচ্ছাপ আস্তে আস্তে হচ্ছে, তারপর ডাক্তার বলছে আপনি পিএসএ করে আসুন। কিন্তু উল্টো দিকটা ভাবুন তো, যে অন্যদিকে বাস্টগুলোর কথা ভাবুন তো, যে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, সার্ভিক্সের মুখের ক্যান্সার, একটা ছোট্ট অলিগলি মাশরুমের মতো ক্লিনিকেও আজকে আছে, সেখানে কলপোস্কোপি ব্যবস্থা আছে, সেখানে ম্যামোগ্রাফি হয়। কিন্তু পুরুষের ব্যাপারটা অর্ধেক পৃথিবী কেন দেখলে একটা বলতে পারে, সেটা হচ্ছে বললাম উত্তমের সিনেমাটার মতো। আমরা ভাবতাম কি বলুন তো, ওই পেছন থেকে প্রম্পট করে দিলাম, পুরুষ বোধহয় কোনো জায়গায় হারে না, পুরুষকে লজ্জা পেতে নেই। আর দিদি বারবার খুব ভালোভাবে বলেন পুরুষরা হারে না, পুরুষদের কাঁদতে নেই, পুরুষদের চাকরি যেতে নেই। দেখবেন সেই একটা সিনেমায় প্রথম কদম খুলে দেখছিলাম যে তরুণ কুমার পার্কে বসে আছে, বাড়িতে বলতে পারছে না, চাকরি চলে গেছে। সৌমিত্র এসে বলছে যে দাদা তুমি এখানে বসে আছো কেন? বলছে জানিস তো ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। তো পুরুষরা তো হাঁটতে যায় না, তার জন্য কি পায়? ফ্রিতে স্ট্রেস। আমাদের এই লাইফস্টাইল, বাড়ির সবাই মাথার উপরে দেখবেন এখন মোবাইল টাওয়ার, তার জন্য অনেকগুলো রোগ আমাদের পুরুষ মানুষের মধ্যে আসছে। যেমন একটা বললাম যে 50% ইনফার্টিলিটি। আমরা পকেটে মোবাইল রাখি, বাড়ির উপরে টাওয়ার, তাতে মহিলারা আক্রান্ত হন না আমি বলছি, কিন্তু পুরুষদের আমরা বায়োলজিক্যালি আমাদের টেস্টিকিউলগুলো বাইরে থাকে বড় টেম্পারেচারের জন্য, জানেন, এবং আমরা প্রোন অনেকভাবে, তাতে স্পার্মাটোজেনেসিস হয় না। আমাদের শরীরের বডি টেম্পারেচার একটু বেশি বলে প্রকৃতি উপরওয়ালা কিন্তু আমাদের স্পোটাম বলে একটা থলি তৈরি করে টেস্টিকিউলটা বাইরে করেছেন, যাতে সেখানে স্পার্মাটোজেনেসিসটা আইডিয়ালি হয়। তো আমরা বায়োলজিক্যালি একটু পিছিয়ে আছি ওই জায়গায়, সেখানে আমাদের স্ট্রেস বা রেডিয়েশনে কিন্তু আমরা প্রভাবে সহজে আছি। এগুলো অনেক দীর্ঘ আলোচনার বিষয়। এখন আমরা হেয়ার কালার করি, এরকম টোব্যাকো, এগুলো তো আমরা জানি। মেল ইনফার্টিলিটিতে আমার আরেকটু কিছু কথা বলার আছে। আমার দিদির সঙ্গে নিয়ে বিষয়ে আলোচনা হয়েছিল, যেমন আমরা একটা অ্যান্ড্রোলজি ক্লিনিকের কথা বলেছিলাম, এবং দিদি একটা অদ্ভুত কথা আমাকে বলেছেন, শুনে আপনারাও আশ্চর্য হবেন, যে আমাদের দেশে যেমন অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন, সেরকম আন্ডার প্রিভিলেজ যে পুরুষ মানুষরা আছে, তারা আমরা কোনোদিন ভেবে দেখেছি? আমরা তো ইনফার্টিলিটি মানে জানি, বড় বড় ইনফার্টিলিটি ক্লিনিক হয়েছে, তারা মেপে দেখে সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে না স্টেট গভর্নমেন্টে কাজ করে, তারপর তাকে কাটে, আগে মাপার আগে ভেবে নেয়, তারপর কাটে। IVF হয় 2%, তার পকেটটা তার আগে খালি করে দেয়। তো জানেন আমাদের ইনফার্টিলিটির গল্পটা। কিন্তু ভাবুন তো, গরিব মানুষদের মধ্যে প্রবলভাবে ইনফার্টিলিটি আছে, তারা যাবে কোথায়? তাদের তো কোনো ক্লিনিক নেই। তা আমরা ভেবেছিলাম যে আমরা যদি একটা গরিব পুরুষ মানুষ, আন্ডার প্রিভিলেজড মেন, তাদের জন্য একটা এক্সক্লুসিভ ক্লিনিক আমাদের হসপিটালে করা যায়। এবং দিদি আর একটা প্রস্তাব দিয়েছেন যে আমার একটা অ্যাম্বুলেন্স আছে, যে তাদের রেফারাল এবং লিঙ্কেজেসের জন্য আমরা ABMF এবং FCI মিলে আমরা এইটুকু আশা করি এই নেক্সট দিনে এটা আমরা উদ্বোধন করতে পারবো। এটা আমরা অনেকটা এগিয়ে এসেছি। এবার মেল ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলি। আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল কনফারেন্সে গেছি, এই বিমলবাবু খুব সুন্দর বললেন যে আমাদের মধ্যে যেরকম মিসকনসেপশন আমাদের ঢুকে আছে না, যে পুরুষতান্ত্রিক সমাজ, পেট্রিয়ার্কি, যেটা বললেন, সব জায়গায় শুনি যে পুরুষ নাকি ফ্যামিলি প্ল্যানিং এ মেয়েকে ঠেলে দেয়, যেহেতু ব্রেক বাটার আন্ডার পুরুষ ডিসিশন মেকিং বডি করতে থাকে, পুরুষ মহিলাকে বলে তুমি যাও গিয়ে লাইজেশন করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, জানেন। আমরা ইতিহাসটা যদি পেছন দিক থেকে দেখেন, বলুন তো আজকে কটা মেথড মেলের জন্য আছে? অনলি 2, পার্মানেন্ট মেথড, টেম্পোরারি মেথড অনলি 1 or 2 আর অ্যাভেলেবল। এবং আমরা যে ক্লিনিকটা, যে হসপিটালটার কথা বলছি,
that is 50 years old, এবং আমরা we are surrounded by the 5 medical colleges in Japan, but still we are performing highest number of cases. আমাদের ওখানে মেল ভ্যাসেক্টমি ভেরি গুড নাম্বার হয়, এবং দেখেছি ওই মেল রিপ্রেজেন্টেশনে যে গরিব মেয়ে পুরুষগুলো আসে তারা কিন্তু একদমই নিম্ন দরিদ্র, নিম্ন মানে একদম সাধারণ ঘরের পুরুষরাই আসে, কিন্তু ওনার সচেতনতা, অধিকার, শিক্ষার কথা যারা বলি ঠান্ডা ঘরে, তারা কিন্তু দেখি না যে মেল পার্টিসিপেশনে এগিয়ে এসে ইউনিভার্সিটি করছে। তো পুরুষের অধিকার, পুরুষ কিন্তু যথেষ্ট সচেতন, এবং আমরা যার মাধ্যমে এই মিক্স অ্যান্ড মিসকনসেপশনের কথাটা বারবার বলার চেষ্টা করেছি, যে সমাজে আমরা সবসময় দেখি যে পুরুষ যেন এটা বাই ডিফল্ট করে বসে আছে। কিরকম বলতো, একটা মেয়ের দিকে ভুল করে তাকানো, একটা মেয়ে ড্রেস পরে গেল রাস্তা দিয়ে, বাই ডিফল্ট আমরা সমাজে দেখি যে পুরুষ মানেই একটা এরকম একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে থাকে যেন সব পুরুষ মানেই তার একটা লালায়িত চক্ষু চারদিকে ঘুরছে। অ্যাকচুয়ালি সমাজটা তা নয়, এবং আমরা পুরুষ হয়েই প্রথম বলি যে প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট খুলে দেখবেন তাতে নারী দেহ ব্যবহার করবেন না, সেটা একটা দেশলাইভ কাঠি হোক আর প্লাজমা টিভি হোক, সবাইতেই দেখি একটা সুন্দরী নারী তিনি বিক্রি করছেন। তো আজকে সেই পুরুষের কণ্ঠ পুরো আমার সঙ্গে দ্বিতীয় বারবার করাবে না, আমার একটু কথা বলার জায়গা আছে। দ্বিতীয়ত পুরুষ কিভাবে নেগলেক্টেড যদি শোনেন, যেমন বললাম যে কোনো অ্যান্ড্রোলজি ক্লিনিক নেই, 50% কেসেসে দেখা যাচ্ছে যে স্পার্ম কাউন্ট কম। আমি তো বললাম যে অনেকগুলো পজিটিভ ফ্যাক্টর আমাদের মধ্যে আছে, স্ট্রেস, সবাই আজকের দিনে কিভাবে চাকরি করে, চাকরি হারাচ্ছে, বিমলবাবু একটু আগে বললেন সেক্টর 5-এ চাকরি করে, জাঙ্ক ফুড খায়, বাড়িতে ঠিক মতো টিফিন পায় না, তো তার শারীরিক যা প্রতিবর্ত হওয়ার তাই হয়। কিন্তু বলুন তো ছেলেটা যাবে কোথায়? কোথায় টেস্টিকুলার বায়োপসি করা সম্ভব? হ্যাঁ, কলকাতায় হয়তো একটা দুটো করা হসপিটালে করা যায়, কিন্তু আমার মনে হয় না যে আমাদের ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গের মতো জায়গায় কজন পুরুষ সেটা অ্যাফোর্ড করতে পারে। তা যাই হোক, কাজ করার অনেক জায়গা আছে, আমাদের অনেক পথ এগোতে হবে। তবে আমার খুব ভালো লাগছে যে এইরকম বিষয়গুলো, এরকম একটা অনুষ্ঠানে যে বিষয়গুলো হয়তো 70-71 বছর ধরে দিদি বললেন 75 বছর ধরে যে মানুষগুলো কথা বলেনি, সেই কথাগুলো বলার আজকের দিন। এবং আজকে স্ট্রেস সিনড্রোম ক্লিনিক আমরা একটা কথা ভেবেছিলাম যে লাইফ মডিফিকেশন ক্লিনিক, মীনাবাবু পরে আসবেন। তো আমরা একটা কথা ভেবেছিলাম যে পুরুষ মানুষের জন্য এই স্ট্রেস ম্যানেজমেন্ট, লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং এই অ্যাসোসিয়েটেড যে ডিসঅর্ডারগুলো আছে, এই নিয়ে যে মডার্ন মেডিসিন বা বিশ্বের প্রথম সারির দেশগুলোতে যে চিন্তাভাবনা আছে, যে এই ধরনের যদি কোনো মডার্ন ক্লিনিক আমরা করতে পারি, এটা আপনাদের কাছে আবেদন থাকবে। আর সর্বশেষে আবার বলি যে অল বেঙ্গল মেন্স ফোরাম যা করেছে, বিমলবাবু তো বললেন যে এটা কয়েকদিনের মধ্যে সর্বভারতীয় অল ইন্ডিয়া মেন্স ফোরাম হবে। আমি আর একটু এগিয়ে বলছি, যেরকম আমাদের মহিলা কমিশন আছে সেরকম যেন একদিন পুরুষ কমিশন হয়, এবং আমি যেন প্রথম সারিতে দিদিকে দেখতে পাই যে দাঁড়িয়ে ভারতবর্ষ তথা অফিসার কান্ট্রিতে পুরুষদের কথা নারী দাঁড়িয়ে বলে, এবং সাবল্লাস করে আমাদের মধ্যে, এবং 24 ঘন্টার মধ্যে জানেন আমি যখনই দিদির সঙ্গে কথা বলি কি করে মানুষের জন্য কি করা যায়, কি করে পুরুষের জন্য করা যায়, উনি নারীকে বাদ দেন না। আপনি অবাক হয়ে ভাববেন উনি নারীর বিষয়ে অনেক কিছু ভাবেন, কিন্তু পুরুষ মানুষের জন্য একটা নারী এইভাবে করতে পারে, এই যে উনি যে ঋণ আমাদের পুরুষ সমাজের উপর রেখে যাচ্ছেন, সেটা যেন আমরা ওনার সঙ্গে কাজ করে